ঈদের ছুটির পর কাল খুলছে অফিস আদালত, শেকড় ছেড়ে রাজধানীতে ফিরছে মানুষ। ট্রেন বাসে বাড়ছে যাত্রীর চাপ। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গোষ্ঠীর আর অস্তিত্ব থাকবে না। কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া রোধে সংস্কার হবে আইন। বিএনপি সরকারের ১০০ দিনেই জুলাই গণহত্যার ২ মামলার রায়। বিচার কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে বিপরীতমুখী মত। ইরাকের মতো ইরানেও যাওয়া ঠিক হয়নি, মন্তব্য খোদ ট্রাম্পের। ফের দাবি, হামলা না করলে পারমাণবিক সক্ষমতা অর্জন করত দেশটি। ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে অফিস, আদালত ও ব্যাংক। আবারও কর্মব্যস্ত জীবনে প্রবেশ করবে নগরবাসী। এ অবস্থায় বেশিরভাগ মানুষ বাড়ি থেকে ফিরছেন রাজধানীতে। তবে অন্য বছরের মতো তীব্র চাপ না থাকায় রাজধানীমুখী ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে বলছেন যাত্রীরা। এদিকে ঈদের সময়ে যেতে না পারায় এখনও রাজধানী ছাড়ছেন অনেকে। লম্বা ছুটির শেষ দিন রবিবার রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কিছু ট্রেন বিলম্বে চলাচল করলেও এবারের ঈদযাত্রা নিয়ে সার্বিকভাবে সন্তুষ্ট যাত্রীরা বলছেন বেশ নির্বিঘ্নেই ফিরতে পেরেছেন তারা। কোনো ভোগান্তি নাই, রাস্তাঘাট তো যানজট মুক্ত এবং ট্রেনেও তো খুব সুন্দরভাবে আসলাম। উত্তরবঙ্গের ট্রেন বিভিন্ন জায়গায় জায়গায় অন্য ট্রেনগুলোকে সাইড দেয়, দাঁড়ায়, এই কারণে একটু টাইমটা বেশি কিল হয় আর কি। সব শেষে আর কি আনন্দ কোনো মুহূর্ত কাটানোর পরে সব ফিরে আসা হলো, আলহামদুলিল্লাহ। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন। ব্যবসায়িক চাপের কারণে ঈদের সময় যেতে পারি নাই, ফ্যামিলির সাথে ঈদ করতে পারি নাই, খুবই খারাপ। কিন্তু ঈদের পরে তো না যেলেই নয়, এই কারণে আমাদের যেতেই হচ্ছে। আমরা কোরবানি দিচ্ছি, এই কারণে যেতে পারিনি। এখন আমরা ঈদের ছুটিতে একটু ঘুরতে যাচ্ছি, এটাই অনেক আনন্দের বিষয়। এবারের ঈদে সামান্য বিঘ্ন ঘটলেও ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, এমনটাই দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। মূলত উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শীতল বিপর্যয় আমরা হয়েছে, বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল। কাজে এখানে আমাদের খুব একটা কিছু করার ছিল না। আর স্পিড কন্ট্রোলও করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা করা, এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। আজকেই মোটামুটি ভালো আসবে, যাত্রীর চাপ সকাল থেকেই দেখছি প্রত্যেকটা ট্রেনে যাত্রীর চাপ ছিল এবং এটা কয়েকদিন কন্টিনিউ করবে। আর আমাদের সকালে সিগন্যালিং সিস্টেমে কিছুটা ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং এখন ট্রেনগুলো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। এদিকে রাস্তা ফাঁকা থাকায় তেমন ভোগান্তি ছাড়াই সড়ক পথেও স্বস্তিতে রাজধানীতে ফিরছে কর্মমুখী মানুষ। রাস্তাঘাট খুবই ভালো, মানে জার্নিটা খুবই সুন্দর হয়েছে। আর জ্যাম নাই রাস্তায় তেমন জ্যাম ছিল না, রাস্তা ফাঁকা ছিল, 2 ঘন্টার মধ্যে চলে আসছে, ভাড়াও স্টেবল ছিল। কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু হয় নাই, খুব সুন্দরভাবে আসতে পারছি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন এবার রাজধানীমুখী মানুষের ভ্রমণ অনেকটাই স্বস্তিদায়ক। এই মুহূর্তে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর যে সড়ক পথ, নৌপথ এবং ট্রেনের পথে আমরা কিন্তু এখানে আছি, দেখছি আসলে এখানে কিন্তু যাত্রীরা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসছে। ঈদুল আজহার যে টানা 7 দিনের ছুটি, সেই ছুটি কাটিয়ে তারা কিন্তু রাজধানীতে প্রবেশ করতে শুরু করছে। আগামীকাল থেকে কিন্তু সরকারি বেসরকারি সব অফিস খুলে দিচ্ছে, এই কারণে তারা আজকে কিন্তু যাত্রীদের চাপ কিন্তু রয়েছে সমানভাবে, কিন্তু যাত্রীরা কিন্তু যাচ্ছেও। আজকে এখন পর্যন্ত কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে 18টি আন্তনগর এবং 8টি কমিউটার ট্রেন এসেছে। আর ঠিক সমানতালে আপনার 17টি আন্তনগর এবং 60টি কমিউটার ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু ছেড়ে গেছে। ঠিক সমান সংখ্যক যাত্রী কিন্তু আসছে যাচ্ছে, এমনটাই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আজকে রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি বলছেন, এবার ঈদুল আজহার যে টানা 7 দিনের ছুটি, এই ছুটিতে ট্রেনে কিন্তু আসলে তেমন একটা বিঘ্ন ঘটেনি। কিছু ট্রেনে কিন্তু হয়তো যাতায়াতে কিছু সময় হয়তো বাড়তি সময় লেগেছে, কিন্তু স্বস্তিদায়ক হয়েছে এবারের ঈদ যাত্রা, এমনটাই তারা আমাদের কাছে বলেছেন। আর যাত্রীরা বলছেন যে এবার কিছুটা আবহাওয়া উত্তপ্ত থাকায় তাদের যাত্রাপথে তাদের একটু গরম, তারা অসহনীয় গরম তারা সহ্য করছে। যারা
উত্তরবঙ্গ থেকে আসছেন, বিভিন্ন পথ থেকে যারা আসছেন তারা আসলে দীর্ঘ জার্নি 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি করার কারণে তাদের কিন্তু একটু ভোগান্তি হয়েছে। এছাড়া অন্যান্য বারের চেয়ে কিন্তু এবারের ঈদযাত্রা কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক। তারা কোনো ধরনের পথে কোনো ধরনের ভোগান্তি ওইভাবে তেমন হয়নি। যদি সড়ক, আমি যদি আপনাকে আরেকটু বলতে চাই যে সড়ক পথের যে চিত্র, সেই চিত্র কিন্তু আসলে অনেকটাই একই কিন্তু রয়েছে। সড়ক পথেও কিন্তু তারা যেমনটি বলছিলেন যে আসলে এবারের ঈদযাত্রায় কিন্তু আসলে আসার পথে বিশেষ করে কোনো ধরনের যানজট ভোগান্তি ওইভাবে নেই। কিছু কিছু জায়গায় যদিও বাড়তি ভাড়ার তারা কথা বলছিলেন। তো সবকিছু মিলিয়ে আসলে এবারে ঈদযাত্রা কিন্তু স্বস্তিদায়ক হয়েছে। আমরা সকাল থেকে কিন্তু আসলে তেমন কোনো ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি এখন পর্যন্ত। যদিও 2টা ট্রেন যাতায়াতে আজকে যাওয়ার পথে 2টা ট্রেন কিন্তু বিলম্বিত হয়েছে, 40 থেকে 50 মিনিট সময় বাড়তি লেগেছে যে 2টা ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। এছাড়া কিন্তু কোনো শিডিউল বিপর্যয় হয়নি, কোনো ধরনের ভোগান্তি হয়নি। যাত্রীরা আসলে তাদের স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা তাদের বাড়িতে পৌঁছাতে পারছেন। আজকেও কিন্তু সমান তালে ঠিক একই সংখ্যক যাত্রী কিন্তু আসলে সড়ক, নৌ এবং রেলপথে কিন্তু যাচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা অনেক যারা আজকে বাড়ি যাচ্ছে, যারা ঈদের সময় যেতে পারেনি, তারা আজকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। অজিত, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম অজিতের থেকে কমলাপুর রেল স্টেশনের সবশেষ খবরাখবর। সারা দেশে সাঁড়াশি অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে সংস্কার করা হবে আইন। কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, এখানে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর আর অস্তিত্ব থাকবে না। নির্মাণ করা হবে নতুন কারাগার। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর একসময় পরিচিত ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে। পাহাড় ঘেরা এ আতঙ্কের জনপদকে গেল মার্চে অভিযান চালিয়ে অপরাধমুক্ত এলাকা ঘোষণা করে প্রশাসন। স্থাপন করা হয় 2টি অস্থায়ী ক্যাম্প। কিন্তু গত 24শে মে যৌথ বাহিনীর ক্যাম্পে ত্রিমুখী হামলা চালায় সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক ঘন্টা ধরে গোলাগুলি চালানোর পাশাপাশি নির্মাণাধীন একটি ক্যাম্পও ভেঙে দেয় সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে রোববার সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। হুঁশিয়ারি দিয়ে বলেন, জঙ্গল সলিমপুর আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য হিসেবে থাকবে না। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে 2টা পাহাড় টিলা শ্রেণী আছে। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। তবে সলিমপুরে যারা বসবাস করছেন তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের কোনো পরিকল্পনা সরকারের নেই। খাস জমি দেখে কারাগার নির্মাণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। চট্টগ্রাম কারাগারকে শিফট করার সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বা ইজদি লিঙ্কের আশেপাশে যেখানে এখনো আবাস নাই, মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে সাঁড়াশি অভিযানের মাধ্যমে মাদক ও সন্ত্রাসের পাশাপাশি চাঁদাবাজিও নির্মূল করা হবে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে সংস্কার করা হবে আইন। এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই 4টাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। তার জন্য আমরা পরে সার্কিট হাউসে এমপি, মেয়র ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। আসিফ খান, টিভিসি নিউজ। জামায়াতের নেতারা ধর্মের রাজনীতির কথা বলে হাদিয়ার নামে চাঁদাবাজি করছে, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর। জাতীয় প্রেস ক্লাবে জাসুসের আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে মিথ্যাচার করছে জামায়াত নেতারা। একজন রাষ্ট্রনায়কের সারা জীবনের কর্মতৎপরতার মধ্যে দিয়ে তার যে অর্জন, সেই অর্জনটুকু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন এবং স্বীকৃতিও পেয়েছিলেন। কি করে একটা সফল রাষ্ট্রনায়ক গড়ে উঠতে পারে। আজকে তার সুযোগ্য পুত্র, জ্যেষ্ঠ পুত্র, তিনি কিন্তু তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করছেন।
6 নবজাতকের মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনা দাবি করেছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া সাংবাদিকদের উপর স্টাফদের হামলার ঘটনায় গণমাধ্যমের কাছে ক্ষমা চেয়ে লিখিত বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আজও হাসপাতালটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বিভিন্ন তদন্ত কমিটির প্রতিনিধিদের। গতকাল বিকেলে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শনে গিয়ে 7ম তলায় অবৈধ বেকারির সন্ধান পান তারা। তবে ওই বেকারিতে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি মন্ত্রী প্রবেশ করার পর গেট তালাবদ্ধ করে রাখে। এ সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় শনিবার সাংবাদিকদের উপর হামলার ঘটনার পর আজও সেখানে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আজকে আদ্দিন হাসপাতালের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি আদ্দিন হাসপাতালের সামনে রয়েছি। আপনি জানেন যে সিটি কর্পোরেশনের একটি তদন্ত দল হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। এছাড়াও যে আরও তদন্ত দলগুলো রয়েছে তারা বিভিন্ন যারা ভুক্তভোগী রয়েছে সেই ভুক্তভোগীর বাসায় তারা যাচ্ছেন। অর্থাৎ নারিন্দার যে যমজ শিশুর যে পরিবার রয়েছে সেই হাসান সাহেবের বাসায় তদন্ত কমিটি গিয়েছে এবং একই সাথে কেরানীগঞ্জের রোহিতপুরেও একটি তদন্ত দল যাবে। এবং একই সাথে এই মুহূর্তে আপনি বলছিলেন যে এখানে একটি অস্বস্তিকর পরিবেশ এই মুহূর্তে কিন্তু একটু স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এখানে রোগী এবং রোগীর স্বজনরা এখানে তারা যাতায়াত করতে পারছে। একই সাথে গণমাধ্যম কর্মীরাও আমরা এখানে অবস্থান করছি সেই সকাল থেকেই। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশনের যে তদন্ত দল তারা এখানে পৌঁছালে হয়তো তারা জানার চেষ্টা করবে যে এখানে যে বেকারিটি পাওয়া গেছে সেই বেকারির যে বেকারি করার জন্য যে কাগজপত্রের প্রয়োজন হয় সেই সব কাগজপত্র রয়েছে কিনা সেই সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এবং একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের যে তদন্ত 3 সদস্যের যে তদন্ত দল রয়েছে সেই তদন্ত দলও কিন্তু এই শিশুদের ভুক্তভোগীদের পরিবারের কাছে যাবে এবং বিভিন্নভাবে জানার চেষ্টা করবে। আপনি জানেন যে এই মুহূর্তে এখানের পরিবেশ কিছুটা স্বাভাবিক, তবে গণমাধ্যম কর্মীদের প্রবেশে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে। একই সাথে কিছু উত্তপ্তমূলক বাক্য মাঝে মাঝে হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে আসছে, তবে সেটি ওই মোটা দাগে আসলে বলা যাচ্ছে না এই মুহূর্তে, তবে স্বাভাবিকই বললে পরে চলে। তবে এই তদন্ত দল যখন আসবে তখন আমরা হয়তো ভিতরে হয়তো প্রবেশ করার চেষ্টা করব। একই সাথে আপনাদেরকে আরও তথ্য এবং এই বেকারি সম্পর্কিত যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আমরা খোঁজখবর রাখার চেষ্টা করব। পরবর্তী সংবাদে হয়তো আরও কোনো নতুন তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে মগবাজার আদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় 2 আসামির বিরুদ্ধে আদালতের কাছে সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে সরকার। সকালে ঝিনাইদহের শৈলকুপায় আইনমন্ত্রী বলেন যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। সরকারের হাতে যতটুকু সময় যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। ঈদুল আজহার চতুর্থ দিনেও রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ছুটে আসছে মানুষ। শিশুদের কোলাহল, প্রাণীদের প্রতি কৌতূহল আর সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়তি আগ্রহে মুখর সেখানকার পরিবেশ। প্রবেশদ্বার থেকে টিকিট কাউন্টার সবখানেই দীর্ঘ লাইন। ঈদের ছুটির শেষ ভাগেও বিনোদনের খোঁজে শিশু থেকে বয়স্ক সবাই ভিড় করছেন চিড়িয়াখানায়। কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, কেউ আবার শিশুদের নিয়ে এসেছেন প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। চিড়িয়াখানায় থাকা সব প্রাণীর খাঁচার সামনেই দর্শনার্থীদের ভিড়। বাঘ, সিংহ, বানর, হরিণ বা জিরাফ, প্রতিটি প্রাণীকে ঘিরেই যেন কৌতূহল। অনেক রাশ এখানে দেখার মতো, আসলে কিভাবে যে কোনটা দেখবো এটা বুঝতেছি না। আর মানে এত ভিড় যে বাচ্চারাও আসলে দেখতে পাচ্ছে না। ভালো লাগছে, অনেক কিছু দেখছি, বাঘ, চিতাবাঘ, বান্দর। তবে এবার চিড়িয়াখানার প্রধান আকর্ষণ যেন অন্য কেউ। আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসার কারণে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই আগ্রহ বেশি। ডোনাল্ড ট্রাম্প, যার জন্য
আকর্ষণীয় হয়ে আমরা দূর থেকে এসেছি। আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্রাম্পকে দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ট্রাম্পকে এমন একটা জায়গায় নিরাপত্তার সহিত রেখেছে, মনে হয় যে বাস্তবে ট্রাম্পকে এখানে রাখা হয়েছে। বন্যপ্রাণীর প্রতি শিশুদের কৌতূহল, ফাঁকা ঢাকায় স্বজনদের নিয়ে অনেকের ঘোরাঘুরি, সব মিলিয়ে ঈদুল আজহার চতুর্থ দিনেও প্রাণচঞ্চল চিড়িয়াখানা। রাজধানীতে উন্মুক্ত বিনোদন কেন্দ্রের সংখ্যা সীমিত হওয়ায় ঈদসহ বড় ছুটিতে চাপে পড়ে জাতীয় চিড়িয়াখানা। তাই দর্শনার্থীদের দাবি নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দর্শনার্থী ব্যবস্থাপনা আরও জোরদার করার। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় আজও ভিড় করছে না অনেকে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, এই মুহূর্তে চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে কেমন আগ্রহ দেখছেন সবার মধ্যে, জানাবেন। শ্রাবন্তী, সকাল থেকেই কিন্তু এই চিড়িয়াখানায় হাজার হাজার দর্শনার্থী আসছে। দিন বেলা যত বাড়ছে আমরা দেখছি দর্শনার্থী কিন্তু আরও বেড়ে চলেছে। আমরা ইতিমধ্যে দেখিয়েছি, আগেরবারও দেখিয়েছি ডোনাল্ড ট্রাম্পের মতো যেই মহিষটি, সাদা মহিষটি, সেটি ঘিরে কিন্তু দর্শনার্থীদের উদ্বেগ এবং উৎকণ্ঠা অনেক। তারা কিন্তু সবাই, যারাই চিড়িয়াখানায় আসছেন সবাই কিন্তু ওই মহিষের শেডের সামনে একবার হলেও যাচ্ছেন এবং সেই মহিষটি দেখছেন। আমি এখন অবস্থান করছি, আমার পিছনে দেখছেন যে এখানেও কিন্তু অনেক মানুষ রয়েছে। এটি বাঘের শেড, এখানেও কিন্তু হাজারো দর্শনার্থী আসছেন এবং দেখছেন। তারা এই যে খুব কাছ থেকে বাঘকে দেখতে পেরে, হিংস্র এই প্রাণীকে দেখতে পেরে কিন্তু আনন্দ করছে। বাচ্চারাও অনেক আনন্দ করছে, আমরা দেখেছি। আমরা একজন শিশুর সাথে কথা বলতে চাই। তুমি এখানে কি কি দেখেছো, কার সাথে এসেছো, কেমন লাগছে? বাঘ আর হরিণ আর ঘোড়া দেখেছি, আর ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি। ভালো, আমার বাবার সাথে। ধন্যবাদ। আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। বাচ্চা নিয়ে এসেছেন আপনি চিড়িয়াখানায়। এমনিতে তো রাজধানীতে ঘোরার জায়গা খুবই কম, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ঘোরার জায়গা খুবই কম, খুব সুন্দর একটা কথা বলেছেন। তো বেসিক্যালি ঘোরার জায়গা বলতে আমরা প্রথমে মনে আসে চিড়িয়াখানা, জাদুঘর বা এই স্পটগুলো। তা এসে ভালো লেগেছে, অনেকদিন পরে এসেছি, ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি, নতুন সংযোজন, ভালো লেগেছে, আমরা খুশি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আমরা আরেকজন অভিভাবককে দেখছি, বাচ্চা নিয়ে এসেছেন, কেমন লাগছে? খুব অসাধারণ ভাই, আজকে যে আমরা অনেক বছর পর মেয়েদের বাচ্চাদের নিয়ে, অথচ আমাদের ফ্যামিলি নিয়ে যে আসি, খুব ভালো লাগতেছে ঘুরতে। অনেক কিছু দেখলাম, বানর দেখলাম, ভাগ দেখলাম, হরিণ দেখলাম, আরো যাবতীয় কিছু ছিল, ওগুলা দেখতে যাচ্ছি। তো বাচ্চাও খুব খুশি। তো ঈদের উপলক্ষে আসলে যে প্রাকৃতিক যে আইটেমগুলা, এটা সামনে নেক্সট ডেতে মনে হয় আরো উন্নত হবে, চেষ্টা করি। খুব ভালো লাগছে। ওকে, শ্রাবন্তী শুনছিলেন, আসলে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে আসছেন এবং এখানে যে ঈদের ছুটিটা সেটা উপভোগ করছেন, বাচ্চাদের দেখাচ্ছেন ঘুরে ঘুরে চিড়িয়াখানার যত প্রাণী আছে সবকিছুই। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। শনিবার প্রথম দফায় ৬,০০০-এর বেশি হাজি দেশে ফেরার পর আজ দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে প্রায় ৫,৬০০ হাজি ঢাকায় পৌঁছাবেন। এদিকে হজের খরচ ও এজেন্সির ব্যবস্থাপনা নিয়ে হাজিদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে পরম করুণাময়ের দরবারে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছেন হাজিরা। এরপরই শুরু হয় নিজ ভূমে ফেরার পালা। শনিবার ১৫টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেন ৬,১৭৫ জন হাজি। দ্বিতীয় দিন প্রথম ফ্লাইট আসে ভোর ৬টায়। এরপর পর্যায়ক্রমে ১৪টি ফ্লাইটে প্রায় ৫,৬০০ হাজি দেশে ফেরার কথা রয়েছে। অব্যাহত থাকবে ১ জুন পর্যন্ত। নবীর আল্লাহর ঘরে ছাদের বৈশা নামাজ পড়ছি, ৫ ওয়াক্ত আল্লাহর নামে জিকির করছি, খুব ভালোই লাগছে। হজের যে কার্যক্রমগুলো যে কয়দিন, এই কয়দিন তো ব্যবস্থাপনা যত ভালোই থাকুক না কেন, তারপরও যেহেতু এটা কষ্টের কাজ, কষ্ট করে করতেই হয়। অনুভব করছি এবং দোয়া করছিলাম সবাই, বাংলাদেশ সবার জন্য দোয়া করছি। সফর শেষ করে দেশে ফিরলেও হজ পালন নিয়ে বেসরকারি ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। তারা মনে করেন সরকারের সদিচ্ছা ও তদারকি থাকলে কমিয়ে আনা সম্ভব হজের খরচ। অনেক ধরনের অসুবিধা, সবকিছু দেন কাবা থেকে মানে আমাদের হোটেল অনেক দূরে, ডিস্টেন্সে অনেক দূরে হয়ে যায়। আমাদের থেকে এরকম টাকায় পাকিস্তানি ইন্ডিয়ানরা বেটার হসপিটালিটি পায়। 3 ঘন্টা লেগে গেছে লাগেজ পাতে,
লেগেজ পাওয়ার পরে আমরা সব মাজুর মানুষ মুরব্বীরা রয়েছে 24 ঘন্টা জার্নিং করে আসার পরে এখান থেকে ট্রলি মাথায় করে করে নিয়ে যাওয়া হচ্ছে। 5-5.5-এর মধ্যে হলে ভালো হয় আর কি, তাহলে সবাই যেতে পারে। এবছর হজ ফ্লাইট শুরু হয় 17 এপ্রিল রাতে, আর হজে গিয়ে মারা যান 37 জন বাংলাদেশি হজযাত্রী। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনায় এক বাসা থেকে নানি ও তার 2 নাতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। সকালে শিশুদের বাবা বাদী হয়ে স্ত্রীর দ্বিতীয় পক্ষের স্বামীকে প্রধান আসামি করে মামলা করেন। মামলার বাদী মাসুম ব্যাপারীর দাবি, এ হত্যাকাণ্ডে তার সাবেক স্ত্রী মেরি ও তার স্বামী রফিকুল ইসলাম জড়িত। এ ঘটনায় অভিযুক্ত 2 শিশুর মা মেরিকে আটক করেছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে আজ। শনিবার সন্ধ্যায় খুলনা নগরীর সোনাডাঙ্গায় একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার 2 নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। 3 জনকেই শ্বাসরোধে হত্যা করে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। হামলা, যুদ্ধ, নির্বিচার হত্যার পর ইরানে যাওয়া ঠিক হয়নি বলে এবার মন্তব্য করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানে সামরিক অভিযান না চালালে এতদিনে দেশটি পারমাণবিক সক্ষমতা অর্জন করত বলেও দাবি করেন তিনি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, এর আগে ইরানকে হামলা বা যুদ্ধ করাও ছিল যুক্তরাষ্ট্রের জন্য চরম ভুল ও বোকামি। সেখানে যুক্তরাষ্ট্র খুব খারাপ কাজ করেছে বলেও স্বীকার করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন প্রশাসন ইচ্ছে করেই ইরানের মূল সামরিক বাহিনীকে টার্গেট করেনি। বলেন, ইরানের সামরিক বাহিনী চরম পন্থা এড়িয়ে চলায় তাদের আক্রমণ করা হয়নি। ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে লড়াইয়ের আগে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সফরকারী ও স্বাগতিকেরা মুখোমুখি হবে রাত 8টায়। টিম ইন্ডিয়ার বিপক্ষে কৌশলে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন হেড কোচ পিটার বাটলার। ওয়ার্ম আপ শেষে কোচিং স্টাফরা স্ট্রাইকার ও গোলরক্ষকদের নিয়ে বাড়তি ও বিশেষভাবে কাজ করেছেন। দলের আক্রমণ ভাগের প্রশংসা করে কোচ পিটার বাটলার উইঙ্গার ঋতুপর্ণা চাকমাকে দক্ষিণ এশিয়ার সেরা উইঙ্গার হিসেবে আখ্যা দেন। মাঝমাঠে মনিকা চাকমার ফেরার ইঙ্গিতও দেন এই কোচ। আমি মনে করি ঋতুপর্ণা দক্ষিণ এশিয়ার সেরা উইঙ্গার, তার দারুণ দক্ষতা রয়েছে। ওর সাথে কাজ করাটা উপভোগ করি, সে দলের স্বস্তির কারণ। আর মনিকা দলে ফিরবে, আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি। সেমিফাইনালে কার বিপক্ষে খেলবো সেটা বড় বিষয় নয়, মাঠে সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে হবে। এবারের বিশ্বকাপে গ্রুপ আই এর লড়াইয়ে ফ্রান্সকে ধরা হচ্ছে একক ফেভারিট। কাতার বিশ্বকাপের রানার্স আপরা এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাওয়ার লক্ষ্যে নিয়ে নামছে। তবে গ্রুপে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার টিকিট পেতে সেনেগাল, নরওয়ে ও ইরাকের মধ্যে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আর্লিং হালান্ড ম্যাজিকে নরওয়ে স্বপ্ন দেখছে দ্বিতীয় রাউন্ডের। বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশমের অধীনে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ফ্রান্সের শেষ টুর্নামেন্ট। হ্যাট্রিক ফাইনালে চোখ রাখা ফ্রান্সের আক্রমণ ভাগ এবারও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়া অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এবং বর্তমান ব্যালন ডি'র জয়ী ওসমান দেম্বেলের নেতৃত্বে এক বিধ্বংসী ফরওয়ার্ড লাইন ব্লুজদের। আক্রমণ ভাগে প্রতিপক্ষকে চূর্ণ করতে প্রস্তুত মাইকেল ওলিজে এবং রায়ান চেরকির মতো তরুণ ফরাসিরা। তবে ফেভারিট তকমা নিয়ে অতীতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে ফ্রান্সের। 1998 বিশ্বকাপে তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে 3-0 গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হওয়া ফ্রান্স পরের বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ে। 2002 বিশ্বকাপে কোনো গোল না করেই প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় তারা, যার শুরুটা হয়েছিল সেনেগালের কাছে 1-0 গোলের হার দিয়ে। 16 জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচেই আবারও সেনেগালের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। ধারাবাহিকতা ধরে রেখে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে সেনেগাল। দলে রয়েছে কালিদু কুলিবালি ও ইদ্রিসা গেয়ের মতো অভিজ্ঞ সব তারকা। চোটের কারণে গত বিশ্বকাপ মিস করা 34 বছর বয়সী সাদিও মানের দলে ফেরা এবং আক্রমণ ভাগে স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনের উপস্থিতি সেনেগালকে নকআউট পর্বের দৌড়ে বেশ এগিয়ে রাখছে। সাথে রয়েছে ফরাসিদের বিদায় করার সোনালী অতীত। দীর্ঘ 28 বছর পর বিশ্বমঞ্চে ফিরেছে নরওয়ে। দেশটির মূল কাণ্ডারি আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড এবং ম্যানচেস্টার সিটির সুপারস্টার আর্লিং হালান্ড। বাছাই পর্বের মাত্র 8 ম্যাচে বিশ্ব রেকর্ড 16 গোল করে উয়েফা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা হওয়া হালান্ড এবার বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবেন বিশ্বকাপ অভিযান। 2 সেরা তারকা নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সবচেয়ে বড় দাবিদার নর্ডিক দেশটি। 1986 পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক। জিজু ইকবাল, আইমেন হুসেইনদের নিয়ে গড়া এশিয়ান এই দলটিকে কাগজে কলমে দুর্বল মনে হলেও বড় কোনো অঘটন ঘটিয়ে চমক দেখাতে প্রস্তুত তারা। শরীফ ফারুকি, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।